দেখ দেখ, বিড়ালের ভিতরে চোখ জ্বলছে কিছু মানুষের, গায়ে লাল চাদর পরা, ওরা মাংস খেতে এসছে। নিলয় অনেকক্ষণ তাকিয়ে থাকার পর বলল, কই, আমি তো গ্রামের মানুষ ছাড়া কাউকে দেখতে পাচ্ছি না। রিয়াজ নিলয়ের দিকে অবাক হয়ে তাকায়, এরপর মনে মনে ভাবতে শুরু করে। তার মানে তাদের শুধু আমি একাই দেখতে পাচ্ছি, গ্রামের মানুষরাও তো দেখছে না তাদের, আমি কেন দেখতে পাচ্ছি তাদের? তার মানে বৃদ্ধ লোকটাও তাদের দেখতে পারতো। এজন্য বলেছিল আমরা যা দেখি তা নয়, যেটা দেখি না সেটাই ঘটছে এই গ্রামে। রিয়াজের বুক থরথর করে কাঁপতে শুরু করে। এই বুঝি সে আবার জ্ঞান হারাবে। ঝাপসা চোখে রিয়াজ দেখতে পায় নিলয়ের মাথা, অর্থাৎ রিয়াজ সত্যি সত্যি জ্ঞান হারিয়েছিল, আর তাকে বিছানাতে শুইয়ে নিলয় বাতাস করছিল। এখানে তো আর কারেন্ট নেই, সেজন্য হাত পাখা দিয়ে বাতাস করতে হয়। রিয়াজ বিছানা থেকে উঠে বসার চেষ্টা করে। এরপর নিলয় রিয়াজকে বলল, তুই বরাবর অজ্ঞান হয়ে যাচ্ছিস কেন? এই অবধি কয়বার হয়েছিস জানা আছে? রিয়াজ কিছুটা নিরাশ হয়ে বলল, আমিও জানি না আমি কেন এতবার অজ্ঞান হয়ে যাচ্ছি। যতবারই কোনো কিছুর সম্মুখীন হই তখন আমি জ্ঞান হারিয়ে ফেলি। এটা কি আসলে আমার ভয় জ্ঞান হারা, নাকি এর পেছনে কোনো কারণ আছে? হয়তো আমার জ্ঞান হারানোর কোনো রহস্য। এখন আমরা কি করব? তারপর রিয়াজ নিলয়ের উদ্দেশ্যে বলল, আমরা সেই ভাঙা বাড়িতে যাব, আর সেইখানে কোনো না কোনো কিছুর সন্ধান আমরা অবশ্যই পাবো। কখন যাবি? এখনই চল, সবাই তো খাওয়া নিয়ে ব্যস্ত, এই সুযোগে যাই। নিলয় একটু হেসে বলল, তুই অলরেডি 2 ঘন্টা অজ্ঞান ছিলে, 2 ঘন্টা পর তোর জ্ঞান ফিরেছে। এদিকে সবাই খাওয়া দাওয়া শেষ করে যে যার বাড়িতে চলে গেছে। রিয়াজ ধীরে ধীরে বিছানা থেকে নামল। এরপর বারান্দার দিকে গিয়ে একবার পুরো এলাকার দিকে তাকায়। কোনো মানুষ নেই। কিছুক্ষণ আগে যে উৎসব ছিল সেটা যেন একটা কল্পনা ছিল মাত্র। বারান্দা থেকেই নিলয়কে ডাক দিয়ে বলল, সব মানুষজন কোথায়? কাউকে দেখা যাচ্ছে না কেন? যে যার ঘরে গেছে হয়তো। ভাঙা বাড়িতে আমার কিছু রহস্যের সন্ধান লাগবে, সেখানে গেলে আমি কোনো না কোনো ক্লু খুঁজে পাবো। চল বের হই। যে কথা সেই কাজ। দুজন মিলে নিচের উপর তলা থেকে নিচের তলায় নেমে আসে। নিচে নেমে দেখে তাজকিয়া, আঞ্জুমা বেগম আর পরিবারের অন্য সদস্যরা কি সুন্দর বসে বসে গল্প করছে। যেন মনেই হচ্ছে না এই বাড়ির কর্তা মারা গেছে। শুধু কিছুটা নয়, অনেকটাই হতভম্ব হয়ে যাচ্ছে রিয়াজ বারবার। এরপর তারা কিছু না বলেই রওনা করল সেই ভাঙা বাড়ির উদ্দেশ্যে। কিন্তু রিয়াজের মনে নেই গতকাল রাতে সে কোন পথে সেই ভাঙা বাড়িতে গিয়েছিল। রিয়াজ নিলয়ের উদ্দেশ্যে বলল, আমার তো ঠিক মনেই নেই সে ভাঙা বাড়িটা মূলত আমি কোথায় দেখেছি। পুরো এলাকাটা আমরা হেঁটে হেঁটে দেখতে হবে। নিলয় আর কি করবে, অসহায়ের মতো ওর পিছু পিছু হাঁটা শুরু করে। এরপর তারা দুজনেই পুরো এলাকাটা ট্রল দিয়ে ফেলে, কোথাও সেটা খুঁজে পাচ্ছে না। খুঁজতে খুঁজতে অবশেষে তারা দুজন সেই ভাঙা বাড়ির সামনে গিয়ে পৌঁছয়। রিয়াজ বাড়িটার দিকে তাকিয়ে বলল, এই তো পেরেছি। কথাটা বলে দুজনেই বাড়ির দিকে তাকায়। রিয়াজ বরাবরের মতো আবার অবাক হয়ে যায়। গতকাল রাতে এই বাড়িটা যেমন ভয়ানক দেখাচ্ছিল, এখন তার চাইতেও বেশি ভয়ানক। রাতে ভালোভাবে চারপাশের পরিবেশটা রিয়াজ স্পষ্ট না দেখলেও এখন সে স্পষ্ট দেখছে। গাছপালাগুলো কেমন যেন পুরনো, আর বিল্ডিংটা দেখতে অনেক পুরনো, যেন বিল্ডিংটা গত 8 বছর থেকেই বন্ধ করা। অর্থাৎ বৃদ্ধ বলেছিল গত 8 বছর থেকে এই এলাকা অভিশপ্ত। সেখান থেকেই রিয়াজ ধারণা করে নেয় এই বাড়িটা তখন থেকেই এইভাবে পড়ে আছে, কেউ প্রবেশ করে না। রিয়াজ নিলয়ের উদ্দেশ্যে বলে, চল প্রবেশ করি। নিলয় হ্যাঁ সূচক ইঙ্গিত দেয়। এরপর দুজনেই সেই ভাঙা বাড়িতে প্রবেশ করে। বাড়ির দরজাটা ভাঙা, তাই অনায়াসেই তারা বাড়ির ভিতরে প্রবেশ করে নেয়। কিন্তু ভয়ের বিষয় হচ্ছে ভেতরে অনেক অন্ধকার, আর খালি হাতে ভিতরে প্রবেশ করা সম্ভব না। রিয়াজ নিলয়ের উদ্দেশ্যে বলে, ফোনে চার্জ করছিস না? হ্যাঁ। নিলয়কে আর কিছু বলতে হয়নি। ফোন করে ফ্ল্যাশ লাইটের আলোয় তারা ভিতরে ঢুকতে থাকে। ভেতরটা অনেক অদ্ভুত। লম্বা একটা গলি, আর দুই পাশে হোটেলের মতো একের পর এক রুম। প্রতিটা রুমের উপরে লেখা কিছু সংখ্যা, যেমন রুম নাম্বার 45, রুম নাম্বার 46 এরকম। রিয়াজের সন্দেহ হচ্ছে এইটা কি কোনো হোটেল ছিল নাকি অন্য কিছু। তারা কয়েকটা রুম খুলেও দেখে, কিন্তু সব রুমই ফাঁকা, আর পুরনো হওয়াতে রুমের অবস্থা খারাপ। তারা গলি বেয়ে আরও সামনে এগিয়ে দেখে একটা সিঁড়ি, যেটা সোজা উপরের তলায় উঠে গেছে। গুহার মতো ভয়ঙ্কর ভেতরটা।
বাড়িটার প্রতি রিয়াজ ধীরে ধীরে আকর্ষিত হচ্ছে। রাতের বেলায় যেমন ভয়ানক ছিল, দিনের বেলায় এর চাইতেও বেশি ভয়ানক। আর ভেতরে এসে অনুভব করে আরও বেশি ভয়ানক। ওরা সিঁড়ির দিকে এগিয়ে যেতেই দেখে সিঁড়িতে তাজা রক্ত ছড়িয়ে ছিটিয়ে আছে। রিয়াজ আর নিলয় তা দেখে এইবার ভয়ে আর এগিয়ে যাওয়ার সাহস করে না। কিন্তু ঠিক সেই মুহূর্তে সিঁড়ির একটু উপরে কারো উপস্থিতি টের পায় তারা। নিলয় সিঁড়ির উপরে লাইট মারতেই দেখে তাজকিয়া ভয়ানক দৃষ্টিতে তাদের দিকে তাকিয়ে আছে। রিয়াজ তাজকিয়ার দিকে তাকিয়ে পুরো থ হয়ে গেল। অর্থাৎ এতদিন তাজকিয়াকে সে যেভাবে দেখেছে সেটা ভুল ছিল। বৃদ্ধের কথাটা এতটাই নির্মম সত্য হয়ে গেছে যে এতদিন তাজকিয়াকে যে চোখে দেখেছে সেটাও ভুল। তাজকিয়া রিয়াজের দিকে তাকিয়ে ভয়ঙ্কর একটা কণ্ঠে বলে, আমাদের মুক্তি দে। রিয়াজ চোখ বড় করে তাজকিয়ার দিকে তাকায়। যেখানে রিয়াজ নিজেই ফেসে গেছে সেখানে এই রাক্ষসী তাজকিয়া মুক্তি চাচ্ছে। রিয়াজের গলা দিয়ে আওয়াজ বের হচ্ছে না, তবুও কোনোভাবে থরথর করে বলে, মামা মানে আপনাকে আমরা কিভাবে মুক্তি দেব? আপনি আমাদের মুক্তি দিন, আমরা চলে যাচ্ছি আর এই বাড়িতে আসবো না। রিয়াজের কথায় সেই রাক্ষসী তাজকিয়া অনেক ভয়ানক চিৎকার দেয়। ওর চিৎকার শুনে নিলয় ভয়ে সেখানেই জ্ঞান হারায়। রিয়াজ নিজেও ভয়ে ইচ্ছেকৃত জ্ঞান হারাতে চাচ্ছে, কিন্তু প্রতিবারের মতো এইবার রিয়াজ অজ্ঞান হতে পারে না। রিয়াজের মাথায় কিছুই ঢোকে না। তাজকিয়ার চেহারাটা ক্রমাগত ভয়ানক হয়ে যাচ্ছে। সাপের মতো একটা চিহ্বা বের হয়ে যায় তার। এরপর তাজকিয়ার মাথায় চুলগুলো পড়ে যেতে শুরু করে। রিয়াজ কাঁপতে কাঁপতে সেখানেই বসে যায়, মৃত্যুর জন্য প্রস্তুতি নিয়ে ফেলছে। এদিকে রাক্ষসী তাজকিয়া দেখতে দেখতে এতটাই ভয়ঙ্কর হয়ে গেছে যে ওর দিকে চোখ তুলে তাকালেই মানুষ মরে যাবে, অথচ রিয়াজ কোনোভাবেই অজ্ঞান হতে পারছে না। সেই সময় রাক্ষসী তাজকিয়া তার জিহ্বা দিয়ে রিয়াজের মাথা চেপে ধরে। রিয়াজ আঁতকে ওঠে জিহ্বার চাপে। তাজকিয়ার ভয়ঙ্কর চিৎকার আর এই আক্রমণে রিয়াজ ধরেই নিয়েছে এইবার সে মৃত্যুবরণ করতে যাচ্ছে। রাক্ষসী তাজকিয়ার জিহ্বা ধরে টানাটানি শুরু করে, কিছুতেই ছুটতে পারে না। আর এইভাবেই অনেকক্ষণ জোর করে জবরদস্তি করার পর জ্ঞান হারায় রিয়াজ। অবশেষে অজ্ঞান হয়েছে সে। ডাবল কণ্ঠের কারোর শব্দে রিয়াজের হুঁশ ফিরে আসে। মনে হচ্ছে একটা বন্ধ রুমে মানুষ কথা বললে যেভাবে ডাবল শোনায়, ঠিক সেই রকম একটা আওয়াজ। শব্দের প্রেক্ষিতে রিয়াজ তার চোখ খুলে দেয় আর আলাফোলা হয়ে দেখে ঝাপসা কেউ তাকে তোলার চেষ্টা করছে। সে ডাকছে, রিয়াজ ওঠ, রিয়াজ, রিয়াজ করে। রিয়াজের চোখ ধীরে ধীরে স্পষ্ট হয় আর দেখে নিলয় তাকে ডাকছে। রিয়াজের গায়ে কোনো শক্তিই নেই, ঠিকমতো তাকাতেই পারে না। ঝাপসা নিলয়কে দেখে রিয়াজের আবার জ্ঞান চলে যায়, আবার অজ্ঞান হয়ে যায় রিয়াজ। এদিকে নিলয় রিয়াজকে ঝাঁকাঝাঁকি করতে করতে ভালোভাবে জ্ঞান ফিরিয়ে আনে। রিয়াজের আবার জ্ঞান আসে আর নিলয়কে আবার দেখে সেই ফ্ল্যাশলাইট হাতে নিয়ে ডাকছে রিয়াজকে। নিলয়ের ডাকাডাকি শুনে রিয়াজের মনে পড়ে যায় রাক্ষসী তাজকিয়ার কথা, আর মনে পড়তেই সেখানেই লাফ মেরে বসে যায় রিয়াজ। নিলয় রিয়াজকে বলতে শুরু করে, চল রিয়াজ, আমরা ভেগে যাই। এখানে আমাদের জন্য মৃত্যুর ফাঁদ রয়েছে। আমি জানি তুই রাক্ষসীকে মেরে ফেলছিস, কিন্তু এখানে আরও রাক্ষস আছে। রিয়াজ অবাক হয়ে শুধু নিলয়ের কথা শোনে। এরপর নিলয়কে আবার বলে, আমি রাক্ষসী মেরেছি মানে? নিলয় অবাক হয়ে যায় আর রিয়াজকে ধমক দিয়ে বলে, তোর কিছুই মনে নেই? রিয়াজ বোঝে না নিলয় কোন প্রসঙ্গে কথাগুলো বলছে। রিয়াজ বলল, কি হয়েছিল? নিলয় বুঝে যায় সত্যিই রিয়াজের কিছু মনে নেই। এরপর নিলয় বলতে শুরু করে, আমার জ্ঞান ফেরার পর আমি দেখি রাক্ষসী তাজকিয়া তোর মাথা তার জিহ্বা দিয়ে পেঁচিয়ে ধরছে। তুই তোর হাত দিয়ে তার জিহ্বা নিয়ে টানাটানি করে যাচ্ছিস, কিন্তু হঠাৎ তুইও ভয়ঙ্কর হতে শুরু করছিস। তুই হুট করে রাক্ষসীর জিহ্বা ধরে এক টানে সিঁড়ির নিচে নিয়ে এসেছিস। রাক্ষসী হঠাৎ তোর পাওয়ার দেখে ভয় পায় আর তার জিহ্বাটা সে আবার তার মুখে নিয়ে নেয়। তোর চোখ দুটো লাল হয়ে গেছিল আর তোর ঠোঁটের ওপর দিয়ে 2টা দাঁত বের হয়ে গেছিল। চোখের উপরে কালো দাগ পড়ে গেছে, একেবারে ভাম্পায়ারের মতো লাগছিল তোকে। তোর এই চেহারাটা দেখে সিঁড়ি দিয়ে আরও 4টা রাক্ষসী তাজকিয়া নেমে আসে। তুই ওদের দেখে ভয়ঙ্কর একটা চিৎকার মেরেছিলিস। শুধু তোর চিৎকার শুনে ওরা ভয় পিছু যেতে থাকে
আর তুই অদ্ভুতভাবে বাতাসের গতিতে মাত্র 3 সেকেন্ডে সবার ঘাড়ে কামড় বসিয়ে আবার এখানে ফিরে এসেছিস। কি, মাত্র 3 সেকেন্ড? হ্যাঁ, আমি নিজে অবাক হয়ে গেছি। 3 সেকেন্ডে 5টা রাক্ষসের গলা কামড়িয়ে তুই এখানে কিভাবে এসেছিস সেটা দেখে আমিও কনফিউজ হয়েছে। মনে হচ্ছিল তুই একটা বাতাস হয়ে গেছিলি। তোর কামড় খেয়ে সব রাক্ষসী তাসকিয়া মরে গিয়ে বাতাসে মিলে যায়, আর তুই এখানে জ্ঞান হারিয়েছিস। আমি পাক্কা 10 মিনিট ধরে তোকে ডাকছি, তুই চোখ খুলে আবার 2 মিনিটের জন্য জ্ঞান হারিয়েছিস, এরপর এখন উঠলি। আমার মুখে এখনো দাঁত এগুলো আছে? না, জ্ঞান হারাবার সাথে সাথেই ওগুলো মুখের ভিতর ঢুকে গেছে। বুঝেছি, কিন্তু আমি কিছুই বুঝিনি। আমি যা বুঝি সেটাই পরে অন্য মন নেয়। তুই যা দেখেছিস তা নাও হতে পারে, আবার হতেও পারে। সব মাথার উপর দিয়ে যাচ্ছে, আমি আর ভাবতে পারছি না। এই বাড়ি ত্যাগ করি আমরা, এখানে আমার সুবিধা ঠেকছে না কিছুই। কিন্তু সব রহস্য বাড়িতেই হয়তো। সিঁড়ি দিয়ে উপরে উঠে আয়, কিছু তো দেখবো। নিলয় কিছুই বলে না। রিয়াজ আর নিলয় আবার ফ্ল্যাশলাইটের আলো দিয়ে উপরের দিকে যেতে থাকে। চারপাশে বিরল অন্ধকার, ফোনের লাইটে শুধু সামনের সাইড দেখা যায়। আশেপাশে রক্তের ছড়াছড়ি এখানে। ধীরে ধীরে উপরের সিঁড়িতে পৌঁছতেই তারা দেখে পথ বন্ধ হয়ে গেছে। সিঁড়িটা শুধুমাত্র শো ছিল, উপরে কোনো তলা নেই। সামনে আর পথ খুঁজে না পেয়ে দুজনে আবার ফিরে আসে। বাড়িটা খুব ভালোভাবে ঘুরে দেখে, কিন্তু রক্ত, পোকামাকড়, টিকটিকি ছাড়া আর কিছুই পায় না তারা। রিয়াজ নিলয়কে বলে, এখানে তো তেমন কিছুই পাইনি। তাহলে এই বাড়িটা আমি স্বপ্নে দেখতাম কেন? কিছু থেকে কিছুই বুঝে উঠতে পারছি না। নিলয় কোনো জবাব দেয় না। যেখানে রিয়াজ নিজেই হতভম্ব হয়ে আছে, সেখানে নিলয়ের বা কি বলার আছে? অনেক খোঁজাখুঁজির পরও যখন তারা কোনো ক্লু পায়নি, এরপর দুজনেই আবার সোজা ব্যাক করে উল্টো বাড়িটা থেকে আবার ফিরে আসে বাড়ির সামনে। রিয়াজের এখন সব কিছুই ঝাপসা মনে হচ্ছে। বৃদ্ধের কথাটা এতটাই ভয়ঙ্কর হবে রিয়াজ ভাবেনি। এখানে মস্তিষ্ক নিয়ে খেলা হচ্ছে। রিয়াজ ভাবছে সে যে এই বাড়িতে এসেছে, হতে পারে রিয়াজ এখনও এই বাড়িতে আসেইনি। এই সব কিছু তার কল্পনা মাত্র। অনেক চিন্তা, এর উপর চিন্তা, আর গভীর চিন্তা করেও রিয়াজের কোনোই সমাধান পায় না। হতাশ হয়ে রিয়াজ বাড়ির সামনে এসে সেই গলাকাটা কবরস্থান নামক সাইনবোর্ডটা হাতে নেয়। কিন্তু আফসোসের ব্যাপার হচ্ছে, রিয়াজ সাইনবোর্ড নিয়ে ভাবছে হয়তো সে এখনও সাইনবোর্ডটা টাচ পর্যন্ত করেনি। হতে পারে হচ্ছে, কারণ তার চোখ তাকে ধোঁকা দিচ্ছে। সে যা দেখছে তা সত্যি হয় না, যা দেখে না সেটা বারবার সামনে এসে উকি দেয়। আবার উকি দেওয়া কাজকে শনাক্ত করতে গেলে সেটাও তার একটা কল্পনার রাজ্যে মিশে যায়। পুরোপুরি তার মস্তিষ্ক গড়গড় শুরু করে তখন। রিয়াজ সাইনবোর্ডটা হাত থেকে ফেলে দিয়ে হাঁটতে শুরু করে বৃদ্ধার বাড়ির উদ্দেশ্যে। পেছন পেছন নিলয়ের আগমন আর বলতে হচ্ছে না আপনাদের। রিয়াজ সোজা বৃদ্ধের বাড়িতে যায়। ড্রয়িং রুমে এসে দেখে তাজকিয়া অনেক চিন্তায় মুগ্ধ। রিয়াজ যায় নিলয় তাজকিয়ার দিকে তাকাতেই নিলয় ফিসফিস করে বলে, কিরে, রাক্ষসী তাসকিয়া তো এখানে আনমনে বসে আছে, তাহলে ওটাকে? রিয়াজ মুচকি হাসি দিয়ে বলে, হতে পারে এইটা আমাদের কল্পনা, আর এখানে তাসকিয়া নেই। আমরা এখানে হয়তো বাড়িতেই পৌঁছাইনি, আমরা চলছি না, আমাদের কেউ চালাচ্ছে। রিয়াজের কথাটা ছোট করে শোনা গেলেও তাজকিয়া বুঝে যায়। এরপর তাজকিয়া বসা থেকে উঠে দৌড়ে এসে রিয়াজকে জড়িয়ে ধরে। নিলয় বেয়াক্কেলের মতো ওদের দিকে তাকিয়ে আছে। রিয়াজ নিজেই অবাক হয়ে যায়। তাজকিয়া রিয়াজকে জড়িয়ে ধরে প্রচুর কান্না করছে। রিয়াজ কিছু বোঝে না, আর না বুঝে নিলয়। কান্নার মাঝে রিয়াজ প্রশ্ন করে, কি হয়েছে তোমার? রিয়াজের প্রশ্নে তাজকিয়া কান্না করতে করতে বলে, বাবার জন্য মন কাঁদছে আমার, তুমি এনে দাও আমার বাবাকে। তাজকিয়ার কথা শুনতেই রিয়াজের চোখেও পানি নেমে আসে। বাবার জ্বলন্ত আঘাত দেয় বুকে। রিয়াজ অজান্তে চোখে পানি। রিয়াজ তাজকিয়াকে শক্ত করে ধরে। এরপর বলে, চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। মৃত্যু সবার জন্যই আসে। কথাটা শেষ করতে দেরি হুট করে তাজকিয়া রিয়াজের বুকে নখ ঢুকিয়ে দেয়। নিলয় এসব দেখে সেকেন্ডের মাথায় কান্না থামিয়ে চোখ বড় করে তাকায়। রিয়াজ বুকের যন্ত্রণায় পিছু এসে নিচে পড়ে যায়। তাজকিয়ার চেহারাটা ঠিক তখনকার মতো হয়ে গেছে। সাপের মতো চিহুব্বা নখ, বড় বড়, মাথায় চুল নেই, মুখটা ভয়ঙ্কর একটা রূপ ধারণ করে। রিয়াজ তাজকিয়ার দিকে তাকাতেই চোখ ঝাপসা হয়ে যায়।
তাজকিয়া ভয়ঙ্কর চিৎকার দিয়ে নিলয়কে জিহ্বা দিয়ে আঘাত করতে যায়। ঝাপসা চোখে রিয়াজ শুধু অতটুকুই দেখেছে। এরপর রিয়াজ জ্ঞান হারায়। রিয়াজ, ওঠ রিয়াজ, তুই ঠিক আছিস? আবার সেই আগের মতো বন্ধ রুমের মধ্যে তৈরি হওয়া আওয়াজটা নিলয়ের কণ্ঠে। চারপাশে ঝাপসা ঝাপসা। রিয়াজের বুকে এইবার একটা ক্ষতস্থান আছে। রিয়াজ কোনোভাবে শোয়া থেকে উঠে দেখে তাজকিয়া, আঞ্জুমা বেগম, নিলয় তার সামনেই দাঁড়িয়ে আছে। রিয়াজ তাজকিয়াকে দেখেই এক লাফ মেরে বসে যায়। নিলয় বলে, কিরে, চমকাচ্ছিস কেন? রিয়াজ নিলয়কে ধমক দিয়ে বলে, তোর কি মাথা খারাপ? এ রাক্ষসী তোকে খেতে চেয়েছে, তুই ওর সাথে আমাকে রুমে সেবা দিচ্ছিস? নিলয় রিয়াজের কথা শুনেই মুখ কালো করে নেয়। এরপর বলে, তুই কি জানিস তাসকিয়া তোকে গত 4 দিন যাবৎ চিকিৎসা দিয়েছে? তুই কাকে কি বলছিস? নিলয়ের কথা শুনে রিয়াজ বেয়াক্কেল হবে নাকি আক্কেল হবে নিজেই বুঝে না। ঘটেছে কি আর হচ্ছে কি। রিয়াজ নিলয়কে বলল, আমি ঠিক বুঝিনি কি হয়েছে এই 4 দিন। সেদিন তাসকিয়ার মতো দেখতে ওই অশরীরী যখন আমাকে খেতে আসছিল, তুই সাথে সাথে শোয়া থেকে উঠে অশরীরীর জিহ্বা ধরে টেনে নিয়ে ছিঁড়ে ফেলেছিস। তোর চেহারাটাও ওই দিনের মতো ভয়ঙ্কর হয়ে গেছিল। তোর ঠোঁটের নিচ থেকে 2টা দাঁত বের হয়, চোখ লাল হয়ে যায়, চোখের পাতাগুলো কালচে হয়ে যায়। তোকে দেখেও ভয় পাচ্ছিলাম। ওই সময় তাসকিয়া আর আঞ্জুমা বেগম রুম থেকে বেরিয়ে আসে। তারাও তোর ওই চেহারা দেখে ভয় পায়। তুই রাক্ষসীর সাথে লড়াই করার কিছুক্ষণ পর আবার বাতাসের গতিতে ওর গলায় কামড় বসিয়েছিস। আর সে মারা গেছে। আগের বারের মতো সেও বাতাসে মিশে গেছে। তুইও তখন জ্ঞান হারিয়েছিস। আর আজ উঠলি। এই 4 দিন তোকে তাসকিয়া চিকিৎসা করে বুকের ক্ষত ভালো করেছে। তার মানে রাক্ষসীটা তাজকিয়া ছিল না? না। রিয়াজ নির্বাক হয়ে যায়, আর কিছু বলে না। তাজকিয়া কান্না করতে করতে চলে যায়। নিলয়ও আর কিছু বলে না। আঞ্জুমা বেগম নিলয়কে খাবারের জন্য ডাক দেয়। রিয়াজের মাথাটা ঝিমাচ্ছে। নিজের দেহের অদ্ভুত বর্ণনা আর অদ্ভুত চক্রের সম্মুখীন হয়ে রিয়াজ নিজেকেই ভুলে যাচ্ছে। এরপর খাতা আর কলম হাতে দিয়ে রিয়াজ সোজা বারান্দায় যায়। কাজ কলমটা হাতের আঙ্গুলের ফাঁকে ঘোরাতে ঘোরাতে রিয়াজ শুধু কোথাও কিছু ফেলে এসেছে সে। তার এমনি মনে হচ্ছে তার এই সব কিছুর মূল রহস্য কোথায়। ভাবনার মাঝে হঠাৎ আকাশ কালো হয়ে যায়। রিয়াজ বারান্দা থেকে মাথাটা তুলে আকাশের দিকে তাকায়। ঝড় আসবে। আকাশটা কিছুক্ষণের মধ্যেই ঘন কালো রূপ ধারণ করবে আর বৃষ্টি শুরু হবে, যেমনটা রিয়াজের সাথে হচ্ছে। রিয়াজ চোখ বন্ধ করে বিস্ফোরণ ঘটাচ্ছে। রিয়াজ চোখ বন্ধ করে বিশ্লেষণ করে যাচ্ছে। পরিষ্কার জীবনটাই হঠাৎ রহস্যের আগমন ঘটে। আকাশের মতো সবটা ঘন কালো শুরু হয়। আর ভাবনাটার মাঝে রিয়াজ চোখ খুলে যায়। রিয়াজের কাছে ব্যাপারটা পরিষ্কার করার জন্য একটা সূত্র মাথায় চেপে বসে। রিয়াজ সাথে সাথে টেবিলের সামনে এসে দাঁড়ায়। খাতা টেবিলে রেখে রিয়াজ লিখতে শুরু করে। আকাশ যেহেতু আছেই, তবে ঘন কালো হবেই। ঝড় যেহেতু এসে পড়ে, ঠিক তারপরে আকাশ সাদা হবে। আমি গলাকাটা কবরস্থান গ্রামে আটকে পড়েছি। ঝড়ের মতোই আমার জীবনেও ঘন কালো হয়ে গেছে। যদি আমার জীবনটা আবার আকাশের মতো করতে হয়, তবে আমাকে বৃষ্টি নামাতে হবে, যার পর আবার সাদা হবে। অর্থাৎ শুরু থেকে শেষ, আবার শেষ থেকে শুরু। নিয়তির চক্রটা গোল। প্রতিটি শুরু মানুষ যা দিয়ে শুরু করে, শেষটাও তা নিয়েই সমাপ্তি হয়। আবার শুরু হয় কোনো নতুন চক্রের আয়োজন। কিন্তু আমি এখানে চক্রের বাহিরে আটকে গেছি। আমি কোনো চক্রে নেই। আমাকে ফিরে যেতে হবে চক্রের ঠিক শুরুটার দিকে, যেখানে আমি চক্রের সঠিক পথ খুঁজে পাবো। আমি ভুল চক্রে আছি। এইখানে সবে আমার কল্পনাতে রূপান্তরিত হচ্ছে। কলম চালানো বন্ধ করে রিয়াজ ভাবতে থাকে এই গলাকাটা কবরস্থান নামটা নিয়ে। নামটা রিয়াজের কেন এত চেনা? শুরুটা এখান থেকেই হয়েছিল। এই চক্রের শুরুতে গলাকাটা কবরস্থান নামটা রিয়াজের স্বপ্নে এসেছে। কেন এসেছে তা জানতে হবে। এরপর পরবর্তী পদক্ষেপ। রিয়াজ খাতা টেবিলে রেখে নিচে নেমে আসে। দেখে নিলয় খাবার খাচ্ছে। রিয়াজ অবাক হয়। মাংস দিয়ে নিলয় ভাত খাচ্ছে কিভাবে? এটাই অবশ্যই বৃদ্ধ লোকটার মাংস। নিলয়ের মস্তিষ্ক কোনোভাবে এরা আয়ত্ত করে নেয়নি তো? রিয়াজ দৌড়ে আসে। নিলয়ের শার্ট ধরে চড়ে টান দিতে নিলয় বসা থেকে দাঁড়িয়ে যায়। এদিকে আঞ্জুমা বেগম আর তাজকিয়া রিয়াজের দিকে অবাক দৃষ্টিতে তাকায়। রিয়াজ নিলয়কে ধমক মেরে বলে, তুই কিভাবে মানুষের মাংস খাচ্ছিস?
নিলয় রিয়াজের কথাটা শুনে হাসতে শুরু করে। রিয়াজ ভয়ে নিলয়কে ছেড়ে দেয়। নিলয় হাসতে হাসতে বলে, তুইও খেতে বস, এগুলো অনেক মজা। কথাটা শোনার জন্য হয়তো রিয়াজ কখনো প্রস্তুত ছিল না। রিয়াজ তাজকিয়ার দিকে তাকিয়ে বলে, এসব কি তাসকিয়া? নীলয়কে এসব দিয়েছো কেন? তাজকিয়া রিয়াজের কথা শুনে নরম গলায় বলে, ক্ষুধা মেটাতে হলে মাঝে মাঝে নিজের গায়ের মাংস কেটে খেতে হয়। রিয়াজের চোখ চড়বড় হয়ে যায়। হঠাৎ এদের ব্যবহার এরকম হয়ে গেছে কেন? রিয়াজ আনসুমা বেগমের দিকেও তাকায়, আর তখনই রিয়াজের চোখ একটা জায়গায় গিয়ে দাঁড়িয়ে পড়ে। এতদিনে রিয়াজ একটা বিষয় খেয়ালই করেনি, আনসুমা বেগমের চোখ কিছুটা লাল বর্ণের, মানে হালকা। রিয়াজ আনসুমা বেগমের থেকে চোখ সরিয়ে তাজকিয়ার চোখের দিকে ভালোভাবে তাকায়। এখানে ঠিক তাই, তাজকিয়ার চোখে হালকা লাল বর্ণের কিছু দেখা যাচ্ছে। রিয়াজ এইবার নিলয়ের দিকে তাকায়, তারটাও একই রকম। এখানে কোনো গন্ডগোল আছে? রিয়াজ আর এক মুহূর্তও সেই বাড়িতে থাকার আগ্রহ করেনি। কিছু না বলে হুট করে দৌড় শুরু করে। দরজা দিয়ে বের হতেই যাবে, তখনই কিছু একটার সাথে হোঁচট খেয়ে রিয়াজ মাটিতে 2-3টে ডিগবাজি খেয়ে পড়ে যায়। চারপাশে ঝাপসা হতে থাকে। রিয়াজ জ্ঞান হারাবে তা বুঝতেই পারছে। আর এইটাও বুঝে যায় চোখ খোলার পর হয়তো রিয়াজ একটু আগে যা ঘটেছে তার কিছুই দেখবে না, সব হয়তো কল্পনা মনে হবে। এখানে যা ঘটে তা বোঝাই যায় না, আর যা বোঝা যায় সেটা ঘটেই না, আর সেটা জ্ঞান ফেরার পর দেখবে বলে রিয়াজ চোখ বন্ধ করে নেয়। ভাবনার সঙ্গে চক্রের অনিয়ম চলে রিয়াজ বুঝে যায়। রিয়াজ নিজেকে বিছানাতেই আবিষ্কার করে, সামনে দাঁড়িয়ে আছে নিলয়, তাজকিয়ার, আনসুমা বেগম। রিয়াজ সবার আগেই লক্ষ্য করে ওদের চোখের দিকে, কিন্তু না, এইবার সবার চোখ ঠিক আছে। নিলয় কিছু বলার আগে রিয়াজ বলে, আজ 4 দিন বাদে আমার জ্ঞান ফিরেছে, তাই না? নিলয় সহ সবাই অবাক হয়ে একজন আরেকজনের চেহারার দিকে তাকায়। নিলয় বলে, তুই কিভাবে জানলি? তুই তো জ্ঞান হারা ছিলে। রিয়াজ আরেকটা বিষয় বুঝে যায়, সে প্রতিদিন মাত্র একবারই জ্ঞান হারাতো। অর্থাৎ এখানকার সময় অনুযায়ী 12 ঘন্টার মধ্যে রিয়াজ একবারই জ্ঞান হারিয়েছে। কিন্তু 12 ঘন্টার মধ্যে আবার জ্ঞান হারালে রিয়াজ আবার শুরুর দিকে চলে আসবে। অর্থাৎ জ্ঞান হারাবার পূর্বে যে অবস্থা থেকে শুরু করেছিল সেই অবস্থান থেকেই। এখন আবার জ্ঞান হারালে রিয়াজ আবার নিজেকে বিছানাতেই আবিষ্কার করবে। কিন্তু 12 ঘন্টা পরে জ্ঞান হারালে রিয়াজ নিজেকে পরবর্তী সময়তেই আবিষ্কার করবে। অতএব এই গ্রামে 12 ঘন্টার মধ্যে যা যা ঘটবে তা সেদিনের জন্যেই আটকে থাকবে, পরবর্তী সময়ে তো তা আর পাওয়া যাবে না। রিয়াজ এইটাও বুঝে যায় বৃদ্ধ লোকটা মরেনি, সে ওই দিনটার মধ্যে আটকে গেছে। এখানে সব কিছু দিন দিন বড় হয়, এখানের সময়চক্র নিয়ম হারিয়েছে, আর তাই বারবার যা কিছু রিয়াজ চোখে দেখে তা পরবর্তী সময় রিয়াজ কল্পনা ভেবে নেয়। কিন্তু কোনো কিছুই কল্পনা নয়, এখানে সবই ঘটছে। কিন্তু 12 ঘন্টা পর সব কিছু নতুন করে শুরু হয়, শুধুমাত্র এখানকার মানুষের মস্তিষ্ক ছাড়া, কারণ এদের কারো মস্তিষ্কই নিজেদের কারণ নয়। এইটা আসলেই অন্য কেউ পরিচালনা করছে, যার উদ্দেশ্য এই গ্রামকে নিজের মতো করে চালানো। সে সময় চক্র থেকেও এই গ্রামটা আলাদা করে দিয়েছে, যাতে নিয়তি নয় তার নিয়মে এই গ্রাম চলে। রিয়াজ অনেকক্ষণ চুপ থেকে বিছানা থেকে ওঠে, কিন্তু নিলয় আর তাজকিয়া রিয়াজকে ধরতে এলে রিয়াজ না করে দেয়। বুকে ক্ষত স্থান, তাই ওরা ধরতে এসেছে। রিয়াজ নিজেকে নিজেই সামলায়। এরপর নিলয়কে বলে, ব্যাগ গুছিয়ে নে তাড়াতাড়ি। নিলয় বিস্মিত হয়ে গেল। রিয়াজ কথা নেই বার্তা নেই হুট করে ব্যাগ গুছিয়ে ফেলতে কেন বলল? কিন্তু নিলয় এইটা ঠিকই বুঝতে পারে রিয়াজ কিছু না কিছু ক্লু পেয়েছে। এদিকে তাজকিয়া কান্না কান্না ভাব নিয়ে তাকিয়ে আছে রিয়াজের দিকে। সেও বুঝে যায় রিয়াজ গ্রাম ত্যাগ করতে চাচ্ছে। রিয়াজ মনে মনে আবারও ভাবে, এই গ্রামের মানুষের কোনো দোষ নেই, শুধু শুধু এত কিছু ভাবলাম। নিলয় ব্যাগ গুছিয়ে রিয়াজের সামনে আসে। রিয়াজ তাজকিয়াকে কিছু না বলেই ব্যাগ কাঁধে নিয়ে বের হয়। নিলয়ও পিছু পিছু হেঁটে আসছে। রিয়াজ ঘর থেকে বের হয়ে রাস্তায় আসে। এরপর পুরো গ্রামের দিকে একবার তাকিয়ে মুচকি হেসে বলল, শুরু থেকে শেষ আর শেষ থেকে শুরুর খেলা এইবার শেষ হবে। রিয়াজের মুখে কথাটা শুনে নিলয় প্রশ্ন করে, কি ভাবছিস রিয়াজ? তোকে দেখে মনে হচ্ছে তুই সমাধান পেয়েছিস।
রিয়াজ কিছু না বলে হেঁটে হেঁটে মইয়ের কাছে চলে যায়। এরপর মই বেয়ে সোজা পাথরের পাহাড়ে উঠে গেল। পিছন পিছন নিলয়ও উঠে আসে। রিয়াজ সোজা জঙ্গলের পথ বেয়ে হাঁটতে শুরু করে, অর্থাৎ নদীর কিনারার দিকে। নিলয় এইবার একটু বিরক্ত হয়ে বলে, তুই কি করতে যাচ্ছিস আমাকে একটু বলবি? আচ্ছা, মানলাম সব কিছু, কিন্তু আসার আগে অন্তত তাজকিয়াকে তো বলে আসা দরকার ছিল নাকি? রিয়াজ মুচকি একটা হাসি দেয়। এরপর গম্ভীর গলায় বলে, তাদের কারো কোনো অস্তিত্ব নেই। নিলয় হাঁটার মাঝে দাঁড়িয়ে যায়। রিয়াজ না দাঁড়িয়ে হেঁটেই যাচ্ছে। আর কিছু দূর গিয়ে চিৎকার করে বলল, সব বুঝে যাবি, না দাঁড়িয়ে চলে আয়। আর হ্যাঁ, আশেপাশে যাই ঘটুক কোনো দিকে তাকাবি না, আর কিছু দেখলেও ভয় না পেয়ে হেঁটে আয়। নিলয় মাথা চুলকাতে চুলকাতে রিয়াজের পিছু নিতে থাকে। রিয়াজ নদীর কিনারায় এসে দাঁড়ায়। এরপর ব্যাগটা হাতে নিয়ে উঁচু করে ধরে। নিলয় কাছে এসে বলল, বুঝলাম না, এখন কি সাঁতার কেটে নদী পার করবি নাকি? রিয়াজ আবারও হেসে বলল, এই নদী বেশি গভীর নয়, মাত্র 3 হাত গভীর, হেঁটে পার করা যাবে। নিলয় এইবার নিজেই জ্ঞান হারানোর অবস্থানে যায়। রিয়াজের কথা আর কাজ কিছুই বোঝে না সে। এই নদীর গভীরতা মাত্র 3 হাত, তা রিয়াজ কিভাবে জানে? কিন্তু আছেই বা কি করার। নিলয়ও ব্যাগ হাতে নিয়ে নদীতে পা দেয়। দুজনেই হেঁটে হেঁটে সুন্দরভাবে নদী পার হয়। নিলয় দেখে সত্যিই নদী মাত্র 3 হাত গভীরে ছিল। রিয়াজ নদী পার করে বলে, একটা চায়ের দোকানে যেতে হবে। এখন সর্বপ্রথম আমাকে 1 কাপ চা আর একটা সিগারেট খেতে হবে। নিলয় এইবার রেগে মেগে ব্যাগ ফেলে দিয়ে বলে, তুই কি করতে যাচ্ছিস রিয়াজ? আর আমরা কিভাবে গ্রাম থেকে অনায়াসে বের হয়ে গেলাম? কি করেছিস তুই? রহস্য কি? আগে চা আর সিগারেট খাই, এরপর থেকে সব ক্লিয়ার করছি। গ্রামের একটা বটতলায় হাঁটতে হাঁটতে পৌঁছই তারা। সেই বটতলার একটা দোকান দেখতে পায়। রিয়াজ সেই দোকানের সামনে গিয়ে দোকানিকে বলল, একটা সিগারেট দিন আর 2টা চা দিন তো। রিয়াজের পিছনে নিলয়ও তখন বলে ওঠে। সিগারেট 2টা দিন। রিয়াজ নিলয়ের দিকে তাকিয়ে মুচকি হাসে। নিলয় রাগান্বিত হয়ে বলে, হাসবি না একদম। আমাকে ডিপ্রেশনে ফেলে দিয়ে তুই একাই সিগারেট খাবি নাকি? রিয়াজ কিছুই বলে না। এদিকে দোকানদার রিয়াজের দিকে তাকিয়ে বলে, আরে আপনি সেই রিয়াজ রাজ না, যে গত 5 বছর ধরে নিখোঁজ? দোকানদারের কথা শুনে নিলয় যেন এইবার আকাশ থেকে পড়েছে। রিয়াজ মুচকি হেসে দোকানদারকে উত্তর দেয়। হুম। কথাটা শুনেই দোকানদারের বসা থেকে উঠেই রিয়াজকে সালাম দিয়ে বলে, আমি আপনার অনেক বড় ভক্ত স্যার। আপনার 5 বছর আগের সেই বইটা কতটা মার্কেট খেয়েছে তা নিশ্চয়ই জানেন আপনি। সেই যে মায়াপূর্ণ ভিডিও দেখার সময় নিজের ভিডিও দেখে বসে। রিয়াজ আবারও মুচকে হেসে জবাব দেয়। হ্যাঁ, বইয়ের নাম ছিল হিংস্র সমাজ। লোকটা এইবার কৌতূহল হয়ে প্রশ্ন করে রিয়াজকে, কিন্তু আপনি তো বইয়ে উল্লেখ করেননি যে কে করেছিল ফাইমার মায়ার ভিডিওটা। আপনি জানেন আপনার এই লেখা বই নিয়ে বাইরের দেশেও কতটা ঝড় উঠেছিল? বাস্তবতা সম্পর্কে দেওয়া যে মেসেজটা দেশের কতটা পরিবর্তন করেছে। আপনার লেখাটা অনেকেই চুরি করে নিজের নামে নাটক আর মুভি বানাতে শুরু করেছিল। এরপর সেই নিয়ে তুমুল ঝড় হয়েছে। আপনার ভক্তরা আপনার নামে সেই বই এর জন্য লড়াই করেছে। অনেকে নিজের জীবন হারিয়েছে শুধুমাত্র আন্দোলনে নেমে। আপনি এই 5 বছর কোথায় ছিলেন স্যার? আমি কল্পনা করতে পারছি না। আপনি আমার সামনে বই প্রকাশের পর আপনাকে কত খোঁজাখুঁজি করেছে সবাই। ভাগ্যিস আপনার বাবা বইটা প্রকাশনীর কাছে দিয়ে এসেছিল, নয়তো কেউ চিনতেও না আপনাকে। আর আপনি এতটুকু পরিবর্তন হননি স্যার, ঠিক আগের মতোই আছেন। আপনার চেহারা সেই 5 বছর আগে যেমন ছিল আজও তেমনই আছে। এসব কিভাবে সম্ভব স্যার? সেটা জানবেন পরবর্তী বইয়ের পাতায়। উত্তেজনার বসে অনেকক্ষণ দাঁড় করিয়েছেন, এবার কি সিগারেট আর চা পাচ্ছি? হ্যাঁ স্যার, কেন নয়, এই যে নেন। নিলয় হাঁ করে তাকিয়ে আছে। মাথার উপর দিয়ে যাচ্ছে সব। কি ঘটছে আর কি হচ্ছে তার কানা করিয়েও নিলয় বোঝে না। রিয়াজ সিগারেট হাতে নিয়ে আগুন ধরায়। এরপর নিলয়কে বলল, দিস ইজ দ্য রিয়েল টাইম অফ দ্য টাইম সাইকেল। কথাটা শুনে বরাবরের মতো নিলয় এখনো কিচ্ছু বোঝেনি। এইটাই যদি আসল চক্র হয়, তবে এতদিনের চক্রটা কি ছিল? সময় চক্রের কথা যা রিয়াজ বলেছে, তা তো শুধু ওই গলাকাটা কবরস্থান এলাকার ক্ষেত্রে আসে। এই জগতের সময় চক্রের ব্যবধান হলো কিভাবে? নিলয়ের মতো নিশ্চয়ই আপনিও ভাবছেন রহস্য আসলেই কোন গ্রামে।
সেই গলাকাটা কবরস্থান এলাকায় নাকি বাস্তব জগতে? সময়ের চক্র মূলত ব্যাঘাত ঘটায় কোথায়? অত সব রহস্যের মাঝে গল্প আউটকে গেলেও পরক্ষণেই সব ক্লিয়ার হয়ে যায় নিলয়ের কাছে। রিয়াজ চা খাওয়ার পর নিলয়কে বলল, চল বাড়ি ফিরে যাই, সবাই আমাদের জন্য অপেক্ষা করছে। চায়ের দোকানে বিল দিতে গেলে দোকানদার বলে, স্যার, আপনার কাছ থেকে চায়ের টাকা কিভাবে রাখবো আমি? আপনাকে চা খাওয়াতে পেরেছি, এটা আমার কাছে অনেক বড় উপহার। রিয়াজ মুচকি একটা হাসি দেয়। এরপর দোকানিকে বিদায় দিয়ে বটতলা ত্যাগ করে। এদিকে ক্রমাগত নিলয়ের রাগ বেড়েই চলেছে। রিয়াজের এমন ভাব নিলয়ের মোটেও সহ্য হচ্ছে না। এই সময়টা তো একটুও না। ওরা দুজনে গিয়ে উপস্থিত হয় বাস স্ট্যান্ডে। নিলয় বরাবরের মতো অবাক হলেও রিয়াজ হাসি খুশি টিকিট কাউন্টারে ঢুকে যায়। নিলয় চারপাশে ভালো করে তাকিয়ে দেখে এই স্ট্যান্ড অনেকটা পরিবর্তন হয়ে গেছে। মাত্র কয়েকদিন হলো যখন তারা এখান থেকে গলাকাটা কবরস্থান এলাকার উদ্দেশ্যে রওনা করেছে, আর তাদের সাথে মিট হয়েছে সেই অদ্ভুত সিএনজি ড্রাইভার। আর এখন চারপাশ কতটা পরিবর্তন, কোনো কিছুই সেদিন রাতের মতো নেই, সব পরিবর্তন। নিলয় খেয়াল করে দেখে স্ট্যান্ডের পাশে একটা চায়ের দোকান ছিল, সেই দোকানটা এখন একটা বিল্ডিংয়ে পরিবর্তন হয়ে গেছে। এইটা কিভাবে পসিবল? মাত্র কয়েকদিনের মধ্যে একটা বিল্ডিং তোলা কোনোভাবেই পসিবল না। নিলয়ের কিছুটা মাথায় ঢোকে ব্যাপারটা। দোকানের মুখে শোনা ঘটনার সাথে বোঝা যায় যে ওরা 5 বছর পিছিয়ে ছিল। ওই গলাকাটা কবরস্থানে তারা যে কদিন ছিল, এইটা শুধুমাত্র কয়টা দিনই নয়, বরং কয়েক বছর পার হয়ে গেছে। আর জায়গার এইভাবে পরিবর্তন সেটাই ইঙ্গিত করে। কিন্তু কিভাবে বদলে গেল এতটা সময়? আবারও রহস্য আগের জায়গায় এসে থেমে গেছে। প্রশ্ন সেই একটাই রয়ে গেল, এতগুলো বছর কাটলো কিভাবে? মূল রহস্য কোথায়? ওই গলাকাটা কবরস্থান এলাকায় নাকি এই জগতে? রিয়াজ বাস